একটা ঘরে যদি একসাথে 10টা ছেলে বসে পড়তে, তাহলে টিচার কি শেখাবে? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা বর্তমানে এরকমই। আমাদের পাশের দেশগুলোতে যদি আমরা দেখতে পাবো বাচ্চাদের বা ছাত্রদের অথবা বড়দের কম সংখ্যায় নিয়ে তাদেরকে শেখানো হয়। কিন্তু আমাদের পপুলেশনের কারণে এবং যথেষ্ট শিক্ষকের অভাবে প্রাইভেট, সরকারি সমস্ত শিক্ষা দপ্তরে আজকের বর্তমান অবস্থাটা এইরকম। সেখানে ছাত্র কি বুঝলো, কি শিখলো, কতটা পড়া পারবে, সেখানে অতটা ইম্পর্টেন্ট নয়। অবশ্য অবস্থাটা সব ক্ষেত্রে একই রকম নয়, কারণ আমিও একসময় গাদালেই পড়েছি, মানে 15-20 জন 30 জনের সাথে পড়েছি। সেখানেও আমি ভালো শিক্ষা পেয়েছি, কিন্তু আমি একটা অংশের কথা বলছি, সব অংশের কথা আমি বলছি না। শিক্ষা ব্যবস্থার একটা অংশ, সেখানে শিক্ষার নামে চলছে প্রহসন, শিক্ষার নামে চলছে সেখানে এক ধরনের নামমাত্র শিক্ষা, টাইম পাস। সেখানে বড়দের, যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলছে। শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করা সম্ভব কিভাবে? তো পজিটিভ যদি কিছু আলোচনা করি, তো সেভাবেই বলতে যাই, প্রথমেই আমাদের দেশে শিক্ষকের যথেষ্ট প্রভাব বা সংখ্যা বাড়াতে হবে। দেশে শিক্ষকের বেতন, শিক্ষকের খরচ তা সাধ্যমতো করতে হবে। অর্থাৎ বাবা মা যেন ছাত্রের গার্জেনের পড়ানোর যে ক্ষমতা, বেতন দেওয়ার ক্যাপাসিটি, সেটা সাধ্যের মধ্যে রাখতে হবে। অর্থাৎ শিক্ষকের বেতন কমানো অথবা বাবা মায়ের বেতন বৃদ্ধি, যে কোনো একটা। এছাড়াও বৈষম্য দূর করতে হবে। একজন ছাত্র সে 2-3টে করে টিউশনি পড়ছে, অথচ আরেকজন ছাত্র বাড়ি যেতে পড়তে পারছেই না, পড়ার জায়গা পাচ্ছেই না, তার সাথে একটা টিউশনে সে লাস্টের সারিতে বসছে বা স্কুলে লাস্ট বেঞ্চে বসছে। কি শিখছে? ছাত্র কি শিখলো পুরোটা? সব ছাত্র সবকিছু শিখলো? এইভাবে শেখানো সম্ভব কি টেকনোলজি ইউজ করে ছাত্রদেরকে আরো সহজে ব্যাপারটাকে বোঝানো সম্ভব? ইউটিউবের মাধ্যমে সম্ভব, অথবা কোনো ভিডিও, ইউটিউবের মতো কোনো জুম, যেমন ভিডিও কনফারেন্স করানোর সময় দেখেছি, সেভাবে সম্ভব? সেভাবেও কি বোঝানো যায় ছাত্রদের? ছাত্রদের অ্যাটেনশন কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাটেনশন কিভাবে ডেভেলপ করতে হয়, ছাত্রদের ওভারঅল মাইন্ডসেট, ওভারঅল একটা মনকে কিভাবে গড়তে হয়, কিভাবে একটা সুশৃঙ্খল একটা জীবন করতে হয়, সুশৃঙ্খল জীবন, সুবিন্যস্ত জীবন কিভাবে গড়তে হয়, সকলের সম্মিলিত প্রচেষ্টা, অ্যাডিকশনের দূরীকরণ, শিক্ষকদের মধ্যে মাদকাসক্তি দূরীকরণ, এছাড়া নারীদের পণ্য হিসেবে যে ব্যবহার করা হচ্ছে বর্তমান সমাজে, নারীদের প্রতি একটা যে পণ্যসুলভ মনোভাব, নারী আর আমরা যে সব এক, এই ভাব থেকে আমরা জেনেও
আহ, আজ অজানা ভুলে আমাদের কনসাস মাইন্ড ভুলে যায় তার সৌন্দর্যের প্রতি। নারীরা আমাদের দেশে এতটাই বেশি সচেতন, সেরকম যদি শিক্ষায় যেতে পারত। আজ আমাদের পাশের দেশ চীন, তাদের শিক্ষা ব্যবস্থার যদি দিকে নজর রাখে, এদিকে বিয়ে তো হচ্ছে না, ছেলেদের বিবাহের হার অত্যন্ত নগণ্য। আমার নিজেরই বিয়ে হয়নি। বর্তমানে আমার মতন আরো লক্ষ লক্ষ, কয়েক কোটি মানুষ, যুবক ও প্রাপ্তবয়স্ক রয়েছে যাদের অবস্থা ঠিক আমার মতন। বেতন যতই হোক, তাকে এনগেজ করা সু প্রোডাক্টিভ, সৃষ্টিশীল কাজে, সুবিন্যস্ত কাজে তাকে তার এনগেজমেন্ট। একটা প্রতিষ্ঠান কিভাবে গড়ে ওঠে, একজন ব্যক্তি কিভাবে সততার দিকে এগিয়ে যায়। সততা কি একটা লক্ষ্য নয়, সততা একটা পথ। আমরা একটা মানুষ, আমরা একটা পথ, আমরা একটা মানুষও বটি, আবার একটা পথও বটি। আমরা পথে যাচ্ছি, সেটাও ঠিক, আবার আমরাই একটা পথ, এটাও ঠিক। তাহলে আমাদের সবকিছু যদি ইলিউশন হয়, এগুলো তো একটা এগুলো একটা তাত্ত্বিক কথা, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা সমস্যাকে কতটা ওভারকাম করতে পারছি, কতটা আমরা সমাধান করতে পারছি, কিভাবে আমরা এইগুলোকে মনে রাখবো, লিখবো, তবেই না মনে থাকবে। আজকে বললাম, কালকে ভুলে গেলাম, মাথা থেকে আউট হয়ে গেল। কোনো পর্ন সাইটে, পর্ন হাব থেকে বা এক্সএনএক্সিস থেকে দেখলাম, গাঁজা খেলাম, মদ খেলাম, ডুবে রইলাম স্তনে, দুগ্ধে, নিতম্বে। এভাবেই চলতে থাকবে নাকি আমাদের দেশকে আরো আমাদের সেন্সিটিভ পয়েন্ট, আমাদের টপিক কোন দিকে এগোনো উচিত? আমাদের যে মিডিয়া, আমাদের মোবাইল, টিভি, খবরের কাগজ, আজকে চটি বই, বাংলা চটি কত রকম আছে। তো এই সব কিছুর কালচার থেকে যখন আমাদের দেশ, এগুলোকে তো বন্ধ করা সম্ভব নয়, অ্যাকচুয়ালি সম্ভব, কিন্তু আমি ধরে নিচ্ছি সম্ভব নয়। তো এগুলোর সাথে একটা ভারসাম্য বজায় রাখা, এগুলোকে অ্যাডপ্ট করে নেওয়া, এগুলোর সাথে আমরা অভিযোজিত হওয়া, অ্যাডাপ্ট করে নেওয়া, এবং তার সঙ্গে জীবনকে একটা সৃষ্টিশীল গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটা মিশন বানানো, একটা ভিশন বানানো। তার মধ্যে একটা সম্ভব শিক্ষা ব্যবস্থা এবং জীবনের সর্বোপরি উন্নয়ন। এবং যতদিন বেঁচে আছি, আমাদের ক্ষুদ্র সময়ের মধ্যে দিনের পর দিন উন্নত হয়ে চলেছে আমাদের সমাজ ব্যবস্থা। আজ 50 বছর আগে থেকে যতটা ছিল, আজ থেকে অনেক 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 ডেভেলপ। 50 বছর আগের মানুষ অজ্ঞতা থেকে ভুল করতো, ভুল থেকে ভয়, বিপদে পড়তো। আজ মানুষ, আমরা অনেক কিছু জেনেছি, আরো জানার চেষ্টা করছি, আরো এগিয়ে যাচ্ছি। অজ্ঞতার অন্ধকার থেকে আমরা দূরে যাচ্ছি। আমরা একটা ভুল ঠিক মিশ্রণে যেমনই জানি না কেন, জানছি তো, এভাবেই তো সম্ভব এগিয়ে যাওয়া। একটা পরিকাঠামো সৃষ্টি করতে গেলে কি দরকার? কিছু তথ্য, কিছু পয়েন্ট, কিছু অ্যাক্টিভিটি। সেই অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করলে একটা মোবাইল গেমের মতো, একটা প্ল্যানিং চার্টের মতো আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি করা সম্ভব। কি হলে একজন ছাত্র, সে কত রকম ভাবে শিখতে পারে, একজন টিচার কত রকম ভাবে শিক্ষা দিতে পারে, একজন গুরু, সেই কি টিচার? আগেকার দিনের গুরুদেব, বর্তমানে টিচার, ব্যাপার একই। আগেকার দিনে অতীতে পাঠশালায় গাছের তলে শিক্ষা দেওয়া হতো, বর্তমানে শিক্ষা দেওয়া হয় কংক্রিটের জঙ্গলের নিচে, অনেক চার দেয়ালের ভিতরে কংক্রিটের
ছাদের তলায়। ব্যবসার সঙ্গে শিক্ষাকে কিভাবে জোড়া যায়, এবং সেখান থেকে আমরা পাশের দেশে দেখি তাহলে দেখতে পাবো যে সেখানে শিক্ষা বলে আলাদা কোনো দপ্তর, কিন্তু সেখানে থাকলেও ছোট ছেলেকে খুব অল্প বয়স থেকে কাজে এনগেজ করা হয়, কাজ শেখানো হয়। আমাদের মিনিমাম বয়স 14 বছর। আশেপাশের দেশে আমরা দেখেছি একদম ছোট বয়স থেকে, মানে 10 বছর 11 বছর থেকেই বিভিন্ন সামাজিক কাজ করা হয়। তো আমাদের দেশে উচিত নয় এরকম চালু করা? সামাজিক কাজ বলতে কিরকম? কোনো মিছিল, কোনো ক্রিয়েটিভ, কোনো প্যারেড, অথবা কোনো সোশ্যাল প্রবলেমের ছোট্ট সমাধান। যেমন কোনো রোগীর পাশে দাঁড়ানো, রোগীর পাশে থাকা, কোনো দুর্বলের পাশে দাঁড়ানো, কোনো অভাবীর পাশে দাঁড়ানো, নিডি মানুষের সাথে কাজ করা। এভাবেই কি সম্ভব শিক্ষাকে আপডেট করা? আজ থেকে 10 বছর আগের শিক্ষা ব্যবস্থা থেকে এখনকার শিক্ষা ব্যবস্থা অনেকটাই উন্নত, যেটা আমার মনে হয়। আমাদের সময়ে শিক্ষা ব্যবস্থায় ছিল, আমি যেটা দেখেছি, বৈষম্য। বর্তমানেও হয়তো আছে, বর্তমানেও আছে, হয়তো না, অবশ্যই আছে। সেই বৈষম্য কোথাও বেশি আছে, কোথাও কম আছে। স্থান ভেদে, অবস্থা ভেদে, ব্যক্তি ভেদে এই সব কিছু নির্ভর করে। তো তাহলে একটা সিস্টেম চালাতে গেলে একজন দলকে বা একজন ব্যক্তিকে বা ব্যক্তিবর্গকে বা জনগণের সমষ্টিকে, যাকেই বলি না কেন, কয়েকজন লোক মিলে যে যা চালাচ্ছে, তারা যতই এগিয়ে যাক, প্রবলেম তো থাকবেই। প্রবলেম কমতে 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 তলানিতে ঠেকবে। আবার ছেড়ে দিলে প্রবলেম আবার বাড়তে শুরু করবে। আমি যেটা ফেস করেছি, আমি যা শিকার, বৈষম্যের নয়, আমি তার ভিত্তিতে কথা বলছি। আমি ব্যর্থ আমি বলবো না, আমি চাকরি পাইনি বলবো না, অবশ্যই পাইনি। আমি ব্যবসা করি, আমি স্বনির্ভর। ব্যবসা করি না, আমি স্বনির্ভর। আমি কি করি সেটা প্রাইভেটই রইল, গোপনই রইল। কিন্তু শিক্ষা ব্যবস্থায় সবকিছু বলা যায় না। সবকিছু ব্যবসার স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে বা সুরক্ষার স্বার্থে গোপনীয়তা রক্ষা করা একান্তই প্রয়োজন। আমরা দেখেছি পাসওয়ার্ড যেখানে দেওয়া হয় ওয়েবসাইটে, সেখানেও একটা গুগলে যখন পাসওয়ার্ড সেভের অপশন দেয়, একটা পাসওয়ার্ড দেওয়ার পরে সেই পাসওয়ার্ডটা সঠিক পাসওয়ার্ড সেভ হয় না। তার মানে কি, সেখানে ব্ল্যাঙ্ক গুগল রেখে দেয়, মানে ডোমেনের সফটওয়্যার, সেখানেও তো একটা ফেক কোড দেওয়া হয়। ঠিক সেরকমই আমাদের সুরক্ষার স্বার্থে, আমাদের ব্যক্তিগত পেটের স্বার্থে, খাবারের প্রয়োজনে, আত্মরক্ষার তাগিদে কিছু গোপনীয়তার অবশ্যই রক্ষা করতে হয়। যার আত্মরক্ষার প্রয়োজন নেই, যার সার্ভাইভালের যথেষ্ট রসদ রয়েছে, মাসিক বেতন রয়েছে, তাদের এই গোপনীয়তা মেনটেন না করলেও চলে। কিন্তু ব্যক্তিগত, আমি নিজের স্বার্থে বলছি, আমার তো প্রয়োজন। আমি যদি সবই বলে দিলাম, তাহলে আমার ব্যবসা রইলটা কি? সবই যদি আমি যা শিখেছি সবই যদি বলে দিই, তাহলে আমার আর কি প্রয়োজন? অতীতে আমি অনেক শিখেছি, এর থেকে অনেক শিক্ষা পেয়েছি, অনেক ভুগেছি, অনেক ভুলের আমি শিকার। বর্তমানে আজ আমার 30-এর উপরে বয়স।
তো বয়স মানুষের সময় চলেছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে, তার মাঝে ক্ষুদ্র একটা সময় আমরা কতটুকু আমাদের ডিফারেন্স। আমার 30, ওর 28, আমার 2 বছর, আমার 40, ওর 70, আমার থেকে 30 বছরের বড়। আমি ভাবছি বাবা 30 বছরের, কিন্তু সত্যি কি 30 বছর অনেক? আমাদের জীবনের সাপেক্ষে অনেক, সত্যিই অনেক, রিয়েলিটি সাপেক্ষে অনেক। কিন্তু আজ হাজার হাজার বছর ধরে আমাদের সৃষ্টি ডেভেলপ হতে হতে আজ আমরা মানুষ, উন্নত হোমোসেপিয়েন্স। তো আমাদের কি দায়িত্ব? আমাদের এত কিছু জেনে তো কিছু কাজ নেই। আমাদের একটা সিম্পল কনসেপ্ট আমাদের দরকার, তো যেটা আমরা চাইলেও ভুলতে পারবো না, অথবা যেটা হবে খুবই সিম্পল, বা এক কথায় যেটাকে আমাদের ইমোশনে, আমাদের আবেগে, আমাদের বুদ্ধিতে, আমাদের চেতনায় এক কথায় ইমপ্লিমেন্ট করা যাবে। রাতারাতি হয়তো কোনো বিপ্লব করা সম্ভব, বিপ্লব হয়ে যাওয়া সম্ভব। হয়তো বিশ্বযুদ্ধ না আসতেও পারে, কিন্তু বিপ্লব অবশ্যই আসতে পারে যখন তখন, যেমন এসেছিল ছাপাখানার সময়, যেমন এসেছিল ছাপাখানা আবিষ্কারের সময়, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের সময়, শিল্প বিপ্লবের সময়। যেমন জিওর লঞ্চের পরে আমরা একটা নতুন জগৎকে দেখতে পেয়েছি ভারতীয় হিসেবে। ফেসবুক, ইউটিউব এর সঙ্গে পরিচয় করেছি। ডেভেলপ তো হচ্ছে, সার্টিফিকেটটা পাচ্ছি না, কিন্তু ডেভেলপ কি হচ্ছে না? জানতে কি পাচ্ছি না? কিছু কিছু তো জানতে পারছি, সঠিক জানতে পারছি তো। সব কি ভুল জানছি? সমাজে তবুও কি করাপশন যাচ্ছে না? করাপশন অনেকাংশে গেছে, কিছু অংশে যাচ্ছে না। মানুষের বান্দরামি কিছু অংশে তো রয়েই গেছে। আজ আমাদের পাশেই দেখেছি, আশেপাশেই, আমি আমার কথা বলছি, আজ মানুষ 2025 সাল, সেখানে এত শিক্ষিত হয়েও মানুষের মধ্যে এত নির্বুদ্ধিতা, ADHD শিকার, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি, ADHD, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভিটি সিনড্রোম, এই ডিজিজ, হাইপার অ্যাক্টিভিটি ডিজিজ না কি সেগুলি দেখিনি। তো ইন্টারনেটে সার্চ করলে দেখাচ্ছে ADHD এর অর্থ হলো মনোযোগ ঘাটতি অতিসক্রিয়তা ব্যাধি। এটি একটি সাধারণ স্নায়বিক বিকাশজনিত ব্যাধি যা অবিরাম অমনোযোগিতা, অতিসক্রিয়তা এবং আবেগ প্রবণতার দ্বারা চিহ্নিত, যা দৈনন্দিন কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। প্রায়শই শৈশবে প্রথম নির্ণয় করা হয় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তা অব্যাহত থাকে। ADHDর মূল দিকগুলি হলো অসাবধানতা, মনোযোগ দিতে, কাজগুলো সংগঠিত করতে, নির্দেশাবলী অনুসরণ করতে এবং কাজ চালিয়ে যেতে অসুবিধা হয়, প্রায়শই ভুলে যাওয়া বা সহজেই বিভ্রান্ত মনে হওয়া। এছাড়াও আছে অতি সক্রিয়তা, অতিরিক্ত নড়াচড়া, অস্থিরতা, স্থির হয়ে বসতে না পারা এবং অস্থিরতা, আবেগ প্রবণতা, চিন্তা না করে কাজ করা, অন্যদের বাধা দেওয়া এবং নিজেদের পালা অপেক্ষা করতে অসুবিধা। আবেগ প্রবণতা, চিন্তা না করে কাজ করা, অন্যদের বাধা দেওয়া এবং নিজের পালা অপেক্ষা করতে অসুবিধা। এটি কাদের প্রভাবিত করে? ADHD একটি দীর্ঘস্থায়ী রোগ যা প্রায় শৈশব থেকেই শুরু হয়, কিন্তু ব্যক্তিদের সারা জীবন ধরে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে, যা শিক্ষাগত, পেশাদার এবং সামাজিক ক্ষেত্রগুলিকে প্রভাবিত করে। চিকিৎসা, এটি একটি চিকিৎসাযোগ্য অবস্থা যা ব্যক্তিদের লক্ষণগুলি মোকাবেলা করতে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রার এটি একটি চিকিৎসাযোগ্য অবস্থা যা ব্যক্তিদের লক্ষণগুলি মোকাবেলা করতে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রার উন্নতি করতে সাহায্য করার জন্য তৈরি ওষুধ এবং থেরাপির মাধ্যমে পরিচালিত হয়। বর্তমানে আমরা দেখেছি বিদেশেও ADHDর শিকার হয়েছে বহু
শিশু ও প্রাপ্তবয়স্ক, যাতে এটা একটি সামাজিক ইনফ্লুয়েন্সের মতো রয়েছে। তো অ্যাটেনশন ডেফিসিট তো অ্যাটেনশন মানে অর্থাৎ আমাদের মনোযোগ, ডেফিসিট মানে ঘাটতি বা ডেফিসিয়েন্সি, হাইপার অ্যাক্টিভিটি মানে অতি সক্রিয়তা, ডিজিজ ডিসঅর্ডার মানে অবিন্যস্ত, মানে একটা অ্যাক্টিভিটির মধ্যে অথবা ভাবভঙ্গি, শরীরের নড়াচড়া, কথাবার্তা এবং আমাদের আউটপুটের মধ্যে, যেগুলোর মধ্যে আমরা কথা বলি, গেস্টার, হাত নাড়ি, কাজ করি, এবং আমাদের ক্যারেক্টার মানে চরিত্র, মানে আমাদের রিয়াকশন, সমস্ত কিছুতে, অর্থাৎ এক কথায় আউটপুটে যেগুলো আমাদের বিন্যস্ত থাকে, সেগুলো অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি সিনড্রোম নামে এই রোগটি পরিচিত। এছাড়া ওবেসিটি রয়েছে, অর্থাৎ স্থূলতা মানে শরীরের স্থূলতা আর মনের স্থূলতা, অর্থাৎ বুদ্ধির স্থূলতা। অ্যাকচুয়ালি বুদ্ধির স্থূলতা, সেখানে মস্তিষ্ক স্থূল হয়ে পড়ে, অর্থাৎ অল্প সক্রিয় হয়ে পড়ে, যার ফলে আমাদের কর্মক্ষমতা এবং চিন্তা ক্ষমতা এর প্রভাব ঘটে। এছাড়া এগুলির একটা সোশ্যাল ইনফ্লুয়েন্স সবসময়ই থাকে। একটা মানুষের সঙ্গে যোগ, মানুষের সঙ্গে সুসম্পর্ক ও সম্পর্ক, যেমনই হোক, খারাপ সম্পর্ক বা টক্সিক রিলেশন, এগুলি আরো বেশি করে এফেক্ট করে। আজকের ব্যবসায়ীদের বর্তমানে যে অবস্থা, আমি নিজেও একজন ব্যবসায়ী, তো বাজারে টিকে থাকা সত্যি খুব কঠিন ব্যাপার। আজকে রোজগার করা আমাদের দেশে একটা অত্যন্ত খুবই একটা কঠিন ব্যাপার, নয় কি? সবার ক্ষেত্রে কি তাই? হয়তো কারোর ক্ষেত্রে নয়। ইন্টারনেটে এসে আমরা লেকচার হয়তো পড়লে দেখতে পাবো অনেক পজিটিভ কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটির কথা আমি বলছি, যে ব্যবসা করা মোটেও সহজ নয়। এবার আমি চাই যে আমি আমার মার্কেটকে ধরে রাখবো এবং সকলের কথা আমি মেনে চলবো, এবং আমি নিজের ছন্দে কাজ করব, এবং নিজের এলাকায় একমাত্র আমি, সব ব্যবসাদারই চাইবে, একমাত্র আমি কেন, সবাই চাইবে যে তার আধিপত্য প্রভাব বজায় থাকুক করে। কম্পিটিটর তো বাড়বেই, কম্পিটিটর বাড়লেই যে টাকার টান পড়বে এমনটা কিন্তু নয়। কম্পিটিটর বাড়লে টাকা অনেক সময় বাড়তে থাকে। এগুলো আমি বলছি না কারণ এগুলো ব্যবসা, আমি কেবল শিক্ষার ব্যাপারেই বলছি, যে শিক্ষাতে যেমন কম্পিটিশন আছে, ব্যবসাতেও কম্পিটিশন আছে। তো শিক্ষাটাও একটা, যেমন ব্যবসার যে একটা মানসিক একটা যে একটা প্যাটার্ন, একটা যে ধরন, সেটা আমাদের শিক্ষা ব্যবস্থাতে তো রয়েছে, এবং সেটাকে যদি আরো আপডেট করা যায় সময়ের সাথে সাথে, ত্রুটিগুলোকে যদি আরো চিহ্নিত করে, এবং আর যাতে ভবিষ্যতে আমার মতো কেউ নিজেকে প্রতারণার শিকার, যেটা আগে হতো সবচেয়ে বেশি, বর্তমানে প্রতারণা অনেক কম ঘটছে। সিসিটিভি এবং ইন্টারনেট সিকিউরিটি এবং আমাদের সুরক্ষা আগের থেকে এখন অনেকটাই বেশি বলে আমার বেশি মনে হয়। জানি না আদতে সুরক্ষা কি, এবং সুরক্ষা যখন যার হাতে ক্ষমতা তার হাতে শাসন, এবং শেষ পর্যন্ত এগুলো একটা প্রভাব বিস্তার করে, এবং যখনই সুরক্ষার হাতে ক্ষমতা বেড়ে যায়, তখনই গণতন্ত্রের জনগণের ক্ষমতা কমে যায়। তো সবকিছু ভারসাম্য রক্ষার মানে
তখন তখন স্বৈরাচারী শাসন ব্যবস্থার মতো হয়ে যায়। মানে আমরা যে বাক স্বাধীনতা হারিয়ে ফেলি। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোথায় যদি আমি নামই যদি আমি নিই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অতীত নয়, বর্তমানেও তার আছে, মানে তার যে পদ্ধতি, কার্যপদ্ধতি বর্তমানেও প্রচলিত রয়েছে। তো তাদের কার্যপদ্ধতি যদি বলি, সেখানে মানুষের ব্যক্তিগত মতামতের কোনো দাম থাকে না। কারণ কি, সেখানে মানুষ তখনকার সময় অশিক্ষিত এবং অজ্ঞ, সেখানে তারা কথা বলতেও জানতো না ঠিক মতো করে। তাদের ভাষার বিভিন্ন ভাষা, তাদের মনের ভাব এবং তাদের ভুল ভ্রান্তি থেকে একটা অজ্ঞতার, একটা ছন্দহীনতার একটা প্রভাব ছিল। মানে ভয় পেত এবং কাজ করত, ও মানতে চাইত না। তো বর্তমানে আদতে বঞ্চিত করা হতো সাধারণ মানুষকে তখনকার সময়। তো বর্তমানেও আজ শাসন ব্যবস্থায় যেটা দেখা যাচ্ছে, যে আমি কিন্তু সমস্ত ব্যক্তি বা শাসন ব্যবস্থার কারোর প্রতি কিন্তু কোনো রকমের হার্ট করতে চায় না, এবং সবাই নিজের মতো অবশ্যই তাদের বেস্ট ভার্সনে কাজ করছে। তবুও আমি আমার বক্তব্য রাখছি, যদি কিছু এতে ডেভেলপ, আমি নিজেদের ভবিষ্যতে আমি এগুলো শুনে কিছু নিজে ডেভেলপ করতে পারি, তো সেই জন্য আমি বলছি। এবং আমি কোনো দল বা কোনো রাজনৈতিক দল অথবা কোনো অরাজনৈতিক দল ও প্রাতিষ্ঠানিক দল, সে যে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হোক অথবা যে কোনো প্রতিষ্ঠানই হোক, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সকলের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল, অত্যন্ত অনুগত, সকলের কাজের প্রতি আমি বিশ্বাসী, এবং সকলের আমি আনুগত্য বজায় রাখার চেষ্টা করি সব সময়তেই, প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, এবং তাদের ভালো কাজের সমর্থন আমি সব সময়তেই করি, এবং তাদের ইতিবাচক কাজের সমর্থন আমি সব সময়তেই করি। নেতিবাচক কাজ যখনই ধরা পড়বে, তখন তো সেখানে অবশ্যই কিছু ব্যক্তিগত সমস্যার মুখে নিজেকে পড়তে হবে। তো তখন আমাদের যেটা প্রয়োজন, আমার যেটা প্রয়োজন, সেখানে অন্যায়ের প্রতিবাদ, যেখানে আমি দেখেছি যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, আমরা তো সকলেই অনেকেই জানি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমত হয়। মানে যে অন্যায় করছে আর অন্যায় যে সইছে, দুজনের কিন্তু একই রকম ঘৃণার যোগ্য। এটা যেটুকু আমরা জানি, যেটুকু বুঝি, এগুলো অনেক রকম মানে হতে পারে, যে মানেটা আমি বুঝি। তো একটা কথার একাধিক মানে হয়, দুই বা ততোধিক মানে হয়। তো আমি নিজেকে মনে করি যে অন্যায় সহ্য করা মাত্র উচিত নয়। এত বড় পৃথিবী, তার মধ্যে এত বড় জঙ্গল, তার মধ্যে লোকালয় সীমিত। জঙ্গলে দেখা যায় মানুষ, প্রাণী, জীবজন্তু, তারা লড়াই করে বেঁচে থাকে। তারা যুদ্ধ, সেখানেও তারা অন্যায় করে না, অন্যায় সহ্য করে না, এবং সচরাচর অন্যায় করে না। কারণ যেমন বুদ্ধি এর জন্য, আমাদের ভালো কাজের জন্য দায়ী, সেরকম বুদ্ধি আমাদের খারাপ কাজের জন্য দায়ী হয়ে যায়। বুদ্ধি একটা অস্ত্রের মতো, কাটারি দিয়ে যেমন একটা হাতুড়ি দিয়ে বা কাটারি দিয়ে যেমন একটা জিনিস সৃষ্টি করা যায়, সেরকম একটা জিনিসকে কেটে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়।
ঠিক সেরকম বুদ্ধিও একটা ভালো কাজে, যদি যে কোনো টুল, একটা যাই হোক একটা অস্ত্রের মতো বা একটা টুলস, যেমন মোবাইলের টুলস থাকে, সে প্রত্যেকটি টুলসকে যেমন আমরা যদি ভালো কাজে লাগাই, সৃষ্টিশীল কাজে লাগাই, তো সৃষ্টি হবে। আমরা যদি কারোর ক্ষতি করার কাজে লাগাই, তো তার ক্ষতি হবে। কিছু না হলেও হয়তো তার না হলেও অল্প হলেও ক্ষতি হবে, বেশি না হলেও তার হলো না, হয়তো অন্য কারো ক্ষতি হলো। তীর হয়তো চালাতে চালাতে যেখানে লাগলো, সেটা আমাদের হয়তো ইচ্ছার একটু এদিক ওদিক সবসময়তেই হয়ে থাকে, সবসময় কেন্দ্রবিন্দুতে তীর না যেতে পারে। ঠিক সেরকমই কাটারির চোখ যখন মারা হয়, বড়শি যখন ছোড়া হয়, তা সবসময়তেই সঠিক লক্ষ্যে পৌঁছায় না। আমাদের এই ব্যাপারগুলো ঠিক এই ধরনের। তো আমরা এই বুদ্ধি, আমাদের স্কিল, আমাদের দক্ষতা, এগুলো সব এক একটা টুলস। এগুলোর আমাদের কাজই হলো সমাজের মানুষের সেবা করা, মানুষের উন্নতিতে সাহায্য করা, এবং যতটুকু সম্ভব মানুষের মধ্যে যেটা আমি ফেস করি, এবং এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকমের, এক একজনের প্রবলেম এক এক রকমের, পৃথিবী এক একজনের কাছে এক এক রকমের, এক একজনের কাছে কালচার এক এক রকমের। আমি একটা কালচারে থাকি, আমি আবার অতীতে এক রকম কালচারে ছিলাম, আবার ভবিষ্যতে হয়তো অন্যরকম কোনো কালচারে চলে যাব। তো এইভাবেই পরিবর্তন হতে থাকে সব। কিন্তু ওভারঅল একটা যে পৃথিবী রয়েছে, তার মধ্যে যে এই পরিবর্তনশীল পৃথিবীতে কিন্তু একটা কিছু মিল সবসময়তেই থেকে যায়। সেটা হলো আমাদের সমস্যার সমাধানের যে ধরন, আমাদের একটা কি বলবো, যে প্রবণতা, একটা একটা সিম্পলিসিটি, একটা একটা উইদাউট অ্যাডিকশন, একটা একটা মোহমুক্ত মন, একটা আসক্তিমুক্ত অবস্থা, যেখানে একটা বিরক্তিমুক্ত অবস্থা, একটা রাগ মুক্ত অবস্থা, যে অবস্থায় আমরা ঠান্ডা মাথায় চিন্তা করে একটা সমাধান বের করতে পারি, একটা বা একাধিক বা দুই বা ততোধিক সমাধান আমরা বের করতে পারি, এবং সঠিক বেস্ট সমাধানকে আমরা গ্রহণ করতে পারি, আমাদের বেস্ট চয়েসকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমাদের ব্লক ডায়াগ্রাম হোক, যেভাবেই হোক, আমাদের সবার আগে কিওয়ার্ডস ইউজ করে, অথবা সবচেয়ে আগে লিপিবদ্ধ করা, আগে নোট করা প্রয়োজন। অ্যাকচুয়ালি আমরা কি চাই, এবং আমাদের কি প্রবলেমস, এবং আমাদের সলিউশনস কি। আজকের এই যে অবস্থা, সেইগুলির দিকে আমরা কি চাই, অ্যাকচুয়ালি আমাদের যে আসক্তি, এগুলোর থেকে যারা আসক্তিতে ডুবে আছে তারা আসক্তি মুক্ত হতে চায়, যারা অশিক্ষায় ডুবে আছে তারা অশিক্ষা থেকে একটা শিক্ষার আলোয় আসতে চায়, যারা শিক্ষার আলোর মধ্যে অন্ধকার খুঁজে পেয়েছে তারা সেই অন্ধকারাচ্ছন্ন শিক্ষা থেকে একটা ত্রুটিহীন, একটা সুন্দর একটা শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যেতে চায়। যারা অভাবের কবলে পড়েছে, তারা অভাব থেকে বেরিয়ে আসতে চায়, এবং আমাদের এই নিডসগুলো প্রয়োজন একটা খাতার মধ্যে, একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করা, একটা নোট করা, একটা ডায়াগ্রাম করে একটা সেখানে ইনপুট করা, এবং সেইগুলোর পিছনে একটা একটা করে টাইমলি সেইটার পিছনে ভাবনা চিন্তা করে, এবং সেখানে সলিউশন থাকলে ছবির আকারে, কথার আকারে সেখানে লেখা, এবং তার শুধু লেখা কি, তার পিছনে কাজ করা, এবং তার সাথে সাথে আমাদের উপার্জন করা।
আমাদের রোজগার ছাড়া আমরা খাবো কি? এত কিছু করার পরে যদি আমরা কাজ না করি, সব তো কথা কথায় রয়ে গেল, কাজ আর কি হলো? কথা তো কথার জায়গায়, কাজ কাজের জায়গায়। কথা আর কাজের যে অভিজ্ঞতা করে, সেই অভিজ্ঞতায় তার, যে অভিজ্ঞতা করে একমাত্র সেই বোঝে অভিজ্ঞতার কি মূল্য। আর যে জ্ঞান লাভ করে, সে অভিজ্ঞতার কাছাকাছি পৌঁছালেও সে কিন্তু কখনোই পূর্ণ অভিজ্ঞতাটা সে গ্রহণ করতে পারে না। কারণ যে অভিজ্ঞতা লাভ করছে, সে 5টা সেন্স দিয়ে একটা টাইমের উপর ভর করে পুরো ব্যাপারকে কনজিউম করছে 5টা সেন্স দিয়ে। কিন্তু যে নলেজ গ্যাদার করছে, সে তার অনেকটা কাছাকাছি গেলেও সে তারা তো রিসার্চে দেখা গেছে যে একটা জিনিস ইমাজিন করা আর প্র্যাকটিস করার মধ্যে যে ডিফারেন্স, সেটা খুবই কম, মানে অলমোস্ট টেন্স টু সিমিলার, মানে সিমিলারের দিকে। মানে একটা জিনিস আমরা যদি কোনো একটা টপিক বা একটা কোনো ব্যাডমিন্টন খেলা অথবা সাঁতার একবার কাটলাম অথবা ক্রিকেট একবার খেললাম, বা সেটা যদি আমরা মনে মনে কল্পনা করি, মনে মনে ইমাজিন করি, চিন্তা করতে থাকি সেইগুলো তো। এবং আমরা তো একটা মানুষ তো সারা দুনিয়ার কাজ করতে পারে না, এবং একটা মানুষ ঘরে সবাইকার কাজ করতে পারে না, কিন্তু একটা মানুষ সে বসে যদি থাকে সারাদিন, সে তো তার টাইমটাকে লস করলো। তো এইভাবেই অল্প অল্প করে স্লো ইজ স্মুথ, স্মুথ ইজ ফাস্ট, এর কথাতেই আছে। তো এইভাবেই স্লো ইজ স্মুথ, স্মুথ ইজ ফাস্ট, অর্থাৎ সব কাজকে বা যে কোনো কাজকে, একটা আর্মিতে একটা কথা, একটা প্রভাব একটা রয়েছে, যেটা আমরা নেট থেকে আমরা দেখতে পাইছি যে আমি এবার কোথা থেকে শিখলাম, কি শিখলাম, কোথায় আছে, কতটা ঠিক কতটা ভুল, আমি সে বিষয়ে কথা বলছি না। আমি বলছি আমি সেখান থেকেই শিখি না কেন, আমি বলছি এখন যে এখন এটা আমার কথা। তো আর্মিতে আছে, এবারে আমার কথা ঠিক হতেও পারে, ভুল হতেও পারে অবশ্যই। সেখানে সব কিছুতেই সন্দেহ, যে যদি আপনি দেখে থাকেন ভিডিও, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। তো অ্যাডসগুলি দয়া করে স্কিপ করবেন না। আপনি অ্যাডস দেখলে আমার প্রফিট, এই একমাত্র প্রফিট, এছাড়া আর কোনো প্রফিটই নেই, কারণ অ্যাডস থেকে রেভিনিউ আসে। তো আমার লেকচার থেকে আমি যদি 2 পয়সা পাই, 2 টাকা পাই, তো তাতেই আমার লাভ। আমার আগেও একটি চ্যানেল ছিল যেটি কপিরাইটের জন্য ব্লক হয়ে গেছে, সেটিতে প্রায় 2 মিলিয়নের উপর ভিউজ ছিল, এবং প্রায় $80 উপর আমি পেয়েছিলাম, কিন্তু $100 হলে তবেই অ্যাকাউন্টে টাকা জমে, কিন্তু আমি সেটা অ্যাচিভ করতে পারিনি। তো সেটা আমি জানি, কেবল এতে কোনো প্রমাণ নেই, কেবলই কথা। তো সেই রকমই অবস্থা। আশা করি এইটা আগের কপিরাইট হওয়ার করার কারণ ছিল, কারণ কি সেখানে আগের একটা কিছু ভিডিও দিয়েছিলাম অন্য কোনো চ্যানেলে, আসলে আমার যেগুলো ভালো লাগতো সেগুলো আমি সেভ করে রাখতাম ভিডিও ইউটিউবে, কারণ কি নিজের একটা জায়গা প্রয়োজন থাকেনি। এবং দেখেছি যে ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও সেগুলো ডিলিট করে দেয় পরে, যেগুলো ইম্পর্টেন্ট ভিডিও, যে মনে হয় যেগুলো ভালো ভিডিও মনে হয়, সেগুলো ডিলিট করে দেয়। তো সেই কারণে আমি এগুলো সেভ করে রাখতাম, যেগুলো ভালো লাগতো। অনেক ভিডিও যেগুলো আমি লিঙ্ক করে সেভ করে রেখেছি আমি আমার নোটসে, তো সেগুলো দেখেছি অনেক ভিডিওই আনঅ্যাভেলেবেল দেখায়, কারণ ওইগুলো, এবং যেগুলো যত ফালতু ভিডিও আছে সেগুলো সব অ্যাভেলেবেল। যখনই সেটা ভিডিওটা একটা মিনিংফুল ভিডিও হয়, একটা তাৎপর্যপূর্ণ, একটা সলিউশন ওরিয়েন্টেড ভিডিও হয়, কোনো একটা ইনফরমেটিভ ভিডিও হয়, তখনই সেই ভিডিও আমি অবজার্ভ করেছি যে ক্রিয়েটর সেখানে ভিডিওটি তুলে নেয়। হয়তো সে নিজের পারপাসে অথবা কোনো অন্য কোনো স্বার্থে হোক, যে উদ্দেশ্যেই হোক, সেই ভিডিওটি
সেই লিঙ্ক থেকে সরে যায়, হয়তো অন্য লিঙ্কে নতুন করে আসে কি না আসে জানি না। আর একটা জিনিস লক্ষ্য করেছি যে একটা প্রবলেমের কেবল একটাই ভিডিও, এত এত ভিডিও আছে তাতে মানে কেউ একটা ধরো গেম খেলছে, মানে এই ধরনের আর কি, মানে আমাদের তথ্যের, আমাদের সার্চ রেজাল্টের উপরে, সেই ইউটিউব, গুগল, যেখানে এত এত জায়গা আছে, কেবল একটাই সলিউশন এবং অ্যাকসেপ্টেবল মনে হয়, বাকি কোনো সলিউশনকে অ্যাকসেপ্টেবল মনে হয় না। আমি যেটা দেখেছি এটাই বললাম। তো এখানে আমি যেগুলো লেকচার দিই, আমি আমার নিজের জন্য, নিজে দেখার জন্য এবং অন্য যে কোনো স্বার্থে দিই না কেন, আমি সেভ করি আমার নিজের স্বার্থে। আমি কাউকে হার্ম করার জন্য বা কারোর হার্ট করার জন্য, কারোর প্রফেশনে হার্ট করার জন্য, কারোর ব্যক্তিগত স্বার্থে হার্ট করার জন্য, আঘাত দেওয়ার জন্য আমি কিন্তু বানাই না। এবং কোথাও কোনো প্রতিবাদমূলক ভিডিও এগুলি নয়, এগুলি একান্তই ব্যক্তিগত একটি ব্লগ, নিজস্ব কথা। যদি কারোর ব্যক্তিগত স্বার্থে আঘাত লেগে থাকে, আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী। আমি চাইবো শুধরে দেওয়ার জন্য পরবর্তী ভিডিওগুলিতে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে শিক্ষা ব্যবস্থা খুবই জঘন্য থেকে জঘন্যতম বললেও ভুল, খারাপ হবে না। তো সেটি আমি কেন বলেছিলাম, একটা অবস্থার পরিপ্রেক্ষিতে বলেছিলাম, একটা প্রাসঙ্গিকতা অনুসারে বলেছিলাম, একটা প্রসঙ্গে বলেছিলাম। তাই মানে কি পুরো শিক্ষা ব্যবস্থাটাই জঘন্য এমনটা নয়। শিক্ষা ব্যবস্থা যে কত গুরুত্ব তা পরের ভিডিওতে আমি বলেছিলাম। তো শিক্ষার একটা ঘাটতি সব, আমরা শহরাঞ্চলে দেখেছি শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়, অনেক ডেভেলপ হয়, কিন্তু গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থা অনেকটাই পিছিয়ে এবং অনেক ঘাটতি এখানে থেকে থাকে সেখানে। এবং এগুলো সবই ভ্যারিয়েবল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যেগুলো লক্ষ্য করেছি আমার আমার দৃষ্টির দিক থেকে এবং আমার এলাকার বা আমার চারপাশের, যেটা আমি আমার অবজারভেশন অনুসারে, এর অন্য কারোর অবজারভেশনে অন্য রিপোর্ট আসতে পারে, অন্য এক্সপিরিয়েন্স আসতে পারে, পর্যবেক্ষণের সিদ্ধান্ত আলাদা হতে পারে। শিক্ষার তো অবশ্যই প্রয়োজন রয়েছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, শিক্ষা একটা অমূল্য জিনিস, এটা মূল্য দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। কারণ এখানে শিক্ষা ব্যবস্থা যদি না থাকতো, কত বড় বিপদের সম্মুখে যে আমরা পড়তাম, সেটা আমরা হয়তো আজ ভেবেও কল্পনা করতে পারবো না অনেকেই। যেমন দাঙ্গা হাঙ্গামার শিকার হতাম, মারামারি, খুনোখুনি। আগেকার দিনে শিক্ষা ব্যবস্থা কি ছিল, সেই অবস্থা আবার হতো এখন। আগেকার দিনে শিক্ষা ব্যবস্থা বলে কিছু ছিলই না, থাকলেও সেখানে শিক্ষা ব্যবস্থা সেখানে ছিল খুবই নগণ্য। পাঠশালায় শিক্ষা হতো এবং উচ্চশিক্ষা সেখানে ব্রিটিশ আমলে যদিও চালু হয়েছিল। আমাদের জানতে পেরে, ওই যে আমাদের নেতাজি অথবা গান্ধী, অনেকেই আছে যারা সরকারি, ব্রিটিশ সরকারের কোম্পানি শিক্ষা প্রতিষ্ঠানে তারা চাকরির পরীক্ষায় পাস করে ও শিক্ষা প্রতিষ্ঠানের একটা মেট্রিক পাস অথবা এইসব যে ইন্টারমিডিয়েট পাস, মিডিয়েট বা প্রাইমারি বেসিক এডুকেশন, এগুলো তখনও ছিল, কিন্তু এখনকার মতো এত ডেভেলপ হয় তখন ছিল না। এবং এখনকার মতো তখন এত অ্যাভেলেবেল ছিল না, তখন ছাপাখানার আবিষ্কার হয়নি এত ব্যাপকভাবে, ও ডিজিটাল মিডিয়া তখন আসেনি। এখন ডিজিটাল মিডিয়ার দৌলতে
আমরা ছাপাখানাকে আমাদের আর প্রয়োজন হচ্ছে না আগের মতো। যদিও বই খাতা এগুলো এখনো আমাদের শিক্ষা ব্যবস্থার একটা অপরিহার্য অঙ্গ। তবুও পাশের বিভিন্ন দেশগুলিতে দেখেছি উচ্চশিক্ষা যেখানে দপ্তর শ্রেণীগুলিতে অনার্স, মাস্টার্স, ডক্টরেট, রিসার্চ ফেলোশিপ গুলিতে ট্যাব, ল্যাপটপ এইসব ব্যবহার করা হয় এবং নোটবুক। তো আমরা এইগুলি দেখতে পাচ্ছি সাধারণত ইন্টারনেটের দৌলতে। তো এইভাবেই যেমন আমাদের সোসাইটি এগিয়ে চলেছে, তো বর্তমানে ভবিষ্যতে এইভাবেই এগোতে থাকবে। এগোতে এগোতে আমাদের এই প্রবলেমগুলো সলিউশন যেমন হচ্ছে, ভবিষ্যতে হতে থাকবে। আমাদের শুধু ব্যক্তিগত সমস্যা ছাড়াও সামাজিক সমস্যা রয়েছে, সেগুলিরও সমাধান হচ্ছে, বেশ যথেষ্টই দ্রুতগতিতেই হচ্ছে। উচ্চমানের টেকসই রাস্তা তৈরি হচ্ছে, উচ্চমানের হাইওয়ে। আজ আমরা আমাদের দেশেই 6 লেনের হাইওয়ে দেখতে পাচ্ছি। আমাদের যেটা একসময় বিদেশে ছিল, সেই ধাঁচের আমরা রাস্তা আজ আমাদের দুর্গাপুরে এক্সপ্রেসওয়েতে দেখতে পাচ্ছি। মেগা প্রজেক্ট আজ বিদেশে চালু হচ্ছে, আমাদের দেশেও চালু হচ্ছে। বড় বড় বিল্ডিং আজ মানুষের পরিশ্রমী আজ ফসল। তো আমাদের উন্নতি করতে গেলে খুব বেশি জ্ঞানের প্রয়োজন হয় না, কিন্তু আমাদের ভয় একটা ম্যাটার করে সবসময়। এবং আমাদের হচ্ছে ডিস্ট্রাকশন, কোনটা করব, একবার মনে হচ্ছে এই করব, একবার হচ্ছে ওই করব, একবার হচ্ছে সেই করব। কিন্তু আমাদের একটা লক্ষ্য, বিবেকানন্দ যেটা বলেছে বা অনেক মহাপুরুষই বলেছে যে কোনো একটা লক্ষ্য স্থির করো। তুমি সব কিছু করতে পারবে না, এটা বলেনি, আমি বলছি সব কিছু করতে পারবে না। আর অ্যাকচুয়ালি আমাদের কোনো ডিমান্ডই নেই। অ্যাকচুয়ালি আমরা যেগুলো দেখছি, এটা আমি বলছি, যেহেতু আমি বলছি তো সেহেতু আমার ভিডিওতে আমি বলছি। আমি কোথা থেকে শিখলাম, হয়তো আমার কথা নয়, সব কিছু কথা নিজের, আমার বেশিরভাগ কথাই আমার শোনা কথা, এবং আপনার চিন্তার কিছু কিছু কথা একান্তই আমার ব্যক্তিগত। তো আমি চেষ্টা করবো যেটা আমার ব্যক্তিগত কথা সেটা বলে দেবো, এবং যেটা ব্যক্তিগত নয় সেটা আমি চেষ্টা করবো মেনশন করা দেওয়ার, যে এটা ব্যক্তিগত নয়, এটা কোনো অথেন্টিক জায়গা থেকে সেটা গ্রহণ করা হয়েছে, কোনো স্বীকৃত জায়গা থেকে সেটি আমি গ্রহণ করেছি। তো এইটি যেটি বললাম যে আমাদের চাহিদা বলে অ্যাকচুয়ালি আমাদের কোনো ডিমান্ডই নেই। এটা হচ্ছে একটা আমার শোনা কথা, যেটা আমার সঠিক বলে মনে হয়। একমাত্র আমাদের প্রাথমিক চাহিদাগুলি ছাড়া এবং আমাদের প্রয়োজন মনে হয়, এই ফিলিংসটা আমাদের মধ্যে ডেভেলপ করা হয় মিডিয়ার মাধ্যমে, অ্যাডসের মাধ্যমে, যে আমার এমন একটা তেল প্রয়োজন যাতে আমার মাথার চুল গজাবে সেই ছোটবেলার মতো, এমন তেল প্রয়োজন যাতে কোনো কেমিক্যাল থাকবে না, কোনো রিয়াকশন শরীরে হবে না, পুরো হার্বাল অয়েল হবে। আমার এমন একটা লেন্স প্রয়োজন যাতে আমি চোখে পরিষ্কার দেখতে পাবো, সমস্ত ছোট কম বয়সে যেমন দেখতাম সব পরিষ্কার দেখবো, ঝলমলে, আর কেউ বুঝতে পারবে না যে আমি চশমা পরে আছি। এইগুলো আমাদের ইচ্ছা, এগুলো ডেভেলপ করা হয়, এগুলো ইমাজিন করা হয়। অথবা আমার এমন একটা চপ্পল দরকার যে চপ্পল চললে কোনো আওয়াজ হয় না, অথবা আমার এমন একটা গাড়ি দরকার যে গাড়িতে কোনো মেনটেনেন্স করতে হয় না। এইগুলো একটা মানে আমাদের ভাবানো হয় এবং সেই ভাবনার পিছনেই আমরা ছুটে চলি। তো এইগুলো এক ধরনের এনগেজমেন্টেরই অংশ।
এগুলো না থাকলেও বিপদ। মানুষ তখন আমরা মারামারি, দাঙ্গা এসব শুরু করতে থাকবো। মানুষকে আমরা ভুল বোঝাতে অনেকেই অনেক কিছু করতে পারি। আজকে আমার বাবা মা আছে, বলতে নেই আগামী দিনে হয়তো আমার নিজের কেউ না থাকতে পারে, তো তাদেরই বেশি মানসিক ভারসাম্য বিঘ্ন ঘটে, ভারসাম্য হারায়। সাধারণত যেটা দেখা যায় যে পাগল তারাই হয় যাদের আপন বলে কেউ পরিবারে থাকে না, সমাজে কেউ থাকে না, এবং তারা নিজেদের জীবনকে অর্থহীন মনে করে। আজকে যে পাগল, আজকে যে মানসিক ভারসাম্যহীন, সবসময়তেই সমাজ তাদের প্রতি একটা করুণাশীল মনোভাব পোষণ করে থাকে, এবং এগুলো পরিস্থিতি সাপেক্ষ। সবসময়তেই করুণাশীল, এবং তাকে যার নিজের লোক আছে, যার নিজের ব্যক্তিগত নিজের সমাজে পরিবার আছে, তার 24 ঘন্টা তার একটা ইমোশনাল একটা কেয়ার, আবেগের প্রতি একটা যত্ন, মেন্টাল হেলথ, এই ম্যাটারগুলো যুগ যুগ ধরে চলে আসছে, কখনো বলে কখনো না বলে। একটা ইমোশনাল ইন্টেলিজেন্স, একটা অনুভূতি, আবেগের একটা যে বুদ্ধিমত্তা বা আমাদের এই ব্যাপারগুলো অনেকটাই ম্যাটার করছে। তো এইগুলো থেকে আবেগগুলো কাজে লাগিয়ে আমাদের অ্যাডস যেগুলো আছে, অ্যাডসে আমরা দেখবো যে অনেক ভুল থাকে সেখানে, কিন্তু তবুও আমরা দেখি, কারণ কি আমরা নিরুপায়, অ্যাডস দেখতে আমরা বাধ্য। অ্যাডসে অনেক ট্রানজিশন থাকে, যার কারণে অ্যাডসগুলি আমাদের অনেক অ্যাট্রাকটিভ মনে হয়। সেখানেও আমাদের অ্যাকচুয়ালি সৌন্দর্য, তো আমাদের সৌন্দর্যের ঠেকা কেবল নারীরাই নিয়ে রাখেনি, পুরুষেরও সৌন্দর্য আছে, এবং শক্তির ঠেকা কেবল পুরুষ নিয়ে রাখেনি, নারীরা আছে। কিন্তু বর্তমানে দেখি যে যন্ত্রের ক্ষমতা আরো বেশি, এবং সৌন্দর্য যে মেশিনের মাধ্যমে পাওয়া প্রোডাক্টের ছবি, প্রোডাক্ট, 3D অবজেক্ট, যে কোনো পণ্যের যখন মেশিন ইউজ করা হয়, তার পারফেকশন, তার বিউটি, তার ডিজাইন, তার প্রতি যে একটা অ্যাট্রাকশন, সব কিছুতেই সেটা বেটার হয় আমাদের হাতে ইউজ করার, হাতে বানানো প্রোডাক্টগুলির থেকে। আজকে দুর্বলের প্রতি যে একটা সুরক্ষা, সেটা খুবই প্রয়োজন সোসাইটিতে। আজ সঠিক সমাধানের প্রয়োজন, একটা সিম্পল সমাধানের আজ খুবই প্রয়োজন। আজকে এত সমাধানকে এত এক্সপেন্সিভ করে দেওয়া হচ্ছে, সলিউশনকে এত কস্টলি বানিয়ে দেওয়া হচ্ছে, কখনো কখনো সেটা খুবই দুশ্চিন্তা, খুবই নিজেরাই কনফিউজ হয়ে যায় যে সঠিক সিম্পল সলিউশনকে আমরা ভুলে যাচ্ছি। আমরা টুথপেস্ট দিয়ে দেখছি যে জুতো পরিষ্কার করছে, বলছে কি না জুতোটা আরো ভালো থাকবে, টুথপেস্ট দিয়ে গাড়ি পরিষ্কার করছে। মানুষকে এক্সপেন্সিভ সলিউশন এগুলো, কিন্তু এগুলোর সলিউশনগুলোতে এত, গাড়ি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা যায়, একটা শ্যাম্পুর দাম 1 টাকা বা 2 টাকা, যাই হোক, কিন্তু একটা টুথপেস্ট বা ক্লোজআপ এইসব দিয়ে করবার থেকে গাড়ি পরিষ্কার করবার অয়েল পাওয়া যায়, পালিশ তেল পাওয়া যায়, সেই তেলগুলি দিয়েও পরিষ্কার করা যায়। ইন্টারনেটে এইসব বিভ্রান্তিমূলক ভিডিও, যদিও এগুলো
মুছে ফেলা হচ্ছে, রিপোর্ট অপশন আছে, স্প্যাম আছে, মিসলিডিং অপশন আছে। আমি রেগুলার এগুলো ইউজ করি। যখনই কোনো ভিডিওকে এরকম বিভ্রান্তিমূলক মনে হয় আমি চেষ্টা করি সেগুলিতে রিপোর্ট দিয়ে কিছু ডেসক্রিপশন দিয়ে দেওয়ার, এবং আমি মনে করি সকলেরই এই কাজটা করা উচিত। এতে হয়তো কোম্পানি ডেভেলপ করলো, কিন্তু আমাদের সমাজটাও কিছুটা হলে তো পিছিয়ে পড়া থেকে একটু মানে সমাজ তো পিছিয়ে পড়লো না খুব। হয়তো আমি যখনই রিপোর্ট করব আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা অ্যালগরিদমে, তখন তাকে একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে বা অ্যালগরিদমে সেটা পিছিয়ে পড়বে এবং তার থেকে বেটার ভিডিওগুলো আগে আসবে। এবং এইরকম টাইম কনজিউম করা বা টাইম এনগেজিং করা, মানুষকে মোবাইলে টেনে রাখার মতো অজস্র ভিডিও বর্তমানে রয়েছে, যেগুলির মধ্যে কোনো শিক্ষা নেই, কেবল আমরা স্ক্রিনের দিকে চেয়ে বসে থাকি আর স্ক্রল করি। তো বর্তমানে কিছুদিন দেখাচ্ছিল, আগে দেখাচ্ছিল যে একটা হনুমানও একটা মোবাইলের প্রতি আসক্ত। একজন বান্দর দেখাচ্ছে সেখানে ভিডিওতেই দেখাচ্ছে যে সে অরিজিনাল ভিডিও, কোনো এআই ভিডিও বলে মতো মনে হলো না, কারণ কি ক্লিয়ার ভিডিও ছিল। এআই ভিডিওতে সবসময় একটা কিছু তফাৎ বোঝা যায়, কিন্তু যেটা মনে হলো যে ভিডিওটি এআই হয়তো নয়, যতটা, তো যাই হোক, তো এটা আমার কথা বলছি। তো সেখানে দেখা যাচ্ছে যে বান্দরটি ছোট বানরটি ইউটিউব দেখছে, সে দেখছে আর স্ক্রল করছে হাতে করে। এছাড়াও তো দেখেছি হাতিতে ছবি আঁকার সুড়ে করে সার্কাসে যে ইন্টারনেটে যে ভিডিওগুলি আছে, আমি সাধারণত এইগুলোই বেশি দেখি। আমি ট্যুর ভিডিও অথবা এই ধরনের সার্কাস ভিডিও, গানের ভিডিও অথবা কোনো এডুকেশনাল ভিডিওগুলো আমি দেখার, এছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আমি দেখি। কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমি সবসময় চেষ্টা করি রিপোর্ট করবার। এবং বিভ্রান্তি যারা ছড়াচ্ছে, এই বিভ্রান্তি হয়তো দেখা গেল যে আমার ঘরে আমাদের বাচ্চারা হয়তো সেগুলো তাদের চোখে কানে এলো, তারাও বিভ্রান্তির শিকার যাতে ভবিষ্যতে না হয় আমাদের রিলেটিভ, ফ্যামিলি এবং আমাদের সোসাইটি। তো এটা একটা প্রবলেম। এইগুলো ডেভেলপ হচ্ছে সময়ের সাথে সাথে। এটা একটা প্রসেস, এটা একটা কোনো ডেস্টিনেশন নয় যে এটা সব কিছু পারফেক্ট, এটা একটা লক্ষ্য। এটা কোনো লক্ষ্য নয়, প্রবলেম আসবে আবার সলিউশন হবে। আর কিছু লোকের কাজ আছে সবসময়তেই তাদের বেকার, তাদের কাজকর্ম কিছু নাই, বসে থাকে আর কে কি বলছে, কে কোথায় কি আসছে চারদিকে ডিস্টারবেন্স খোঁজা তাদের কাজ। আর সমাজে তো সবসময়তেই অপরাধমূলক কাজকর্ম স্থান ভেদে কাল ভেদে কম অথবা বেশি থেকেই থাকে। আমরা দেখেছি মুসলিম কান্ট্রিগুলোতে এই ক্রাইমের হার অনেক বেশি, এবং সেখানে হিন্দু কান্ট্রিতে সাধারণত আমরা দেখেছি, যেটা আমাদের মিডিয়াতে দেখানো হয়,
হয়তো মিডিয়াতে সবকিছু না দেখানো হতে পারে, এবং এটা ঠিকও বটে, কারণ কি আমাদের যখনই হিন্দুদের কোনো ক্রাইম হয় সেগুলোকে মিডিয়াতে ধামাচাপা দেওয়া হয়, কিন্তু যখনই কোনো মুসলিমদের কোনো ক্রাইম হয় সেটাকে খুব হাইলাইট করা হয়। কাজেই আমরা কিন্তু পুরোপুরি সেক্ষেত্রে নিশ্চিত হতে পারি না যে এই ক্রাইমের জন্য মুসলিম কান্ট্রিতে এই ক্রাইম হচ্ছে, কিন্তু আমরা যে যুদ্ধ পরিস্থিতিগুলো দেখছি, যে আমাদের দেশে যুদ্ধ পরিস্থিতি আমাদের দেশেও রয়েছে, আমাদের দেশে কিন্তু ভয়াবহ যুদ্ধের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে চ্যানেল থেকে আল জাজিরা, বিবিসি, ফক্স নিউজ, এগুলো থেকে, এছাড়া আমাদের দেশীয় তো চ্যানেলের কোনোগুলো দেখায় না, এটা খুবই দুর্ভাগ্যজনক। দেখালেও হয়তো খুব কমই দেখায়। তো এগুলো থেকে আমরা ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে দেখতে পাচ্ছি বর্তমানে, এগুলো জানতে পারছি যে আমরা মুসলিম কান্ট্রিগুলোতে আমরা বেশি সেখানে মারামারি, হানাহানি, মানুষ হত্যা, লীলা, এগুলো নৃশংসতা, বর্বরতা, নিষ্ঠুরতা এবং ইমোশনাল একটা টর্চার, ইমোশনাল গেম, একটা আবেগ নিয়ে খেলা, আবেগের উপর অত্যাচার, এবং আবেগের সঙ্গে মানুষের ইমোশনকে একটা টুল হিসেবে ইউজ করা হচ্ছে, যে আবেগকে একটা অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে ডিস্ট্রয় করার জন্য, ধ্বংস করার জন্য। তো এইসব ছোটখাটো ব্যাপারগুলো কিন্তু অনেক সময় বিরাট একটা ইস্যু হয়ে দাঁড়ায়। তো আমাদের সব সময় শিখলে তো হবে না, কিছু করতে হবে কাজ, এবং আমাদের মুখে বলার বললে হয়তো আমি বলছি আজকে, কিন্তু কালকে আমার মনে না থাকতে পারে, কিন্তু যত বলবো, যত ডিসকাস করবো, ততই ডেভেলপ হবে এই ডিসকাশন, কিন্তু আমরা যত করবো সেই আমাদের কাজ ডেভেলপ হবে। কিন্তু অসময়ে আমরা যদি নেশা করতে শুরু করি, সেটা কখনোই এর থেকে ভালো, মানে এর থেকে ভালো নয়, সেটা এর থেকেও খারাপ। গাঁজার নেশা, মদের নেশা ও অন্যান্য, আজ বর্তমানে ইন্টারনেটে অনেক রকমের শিক্ষামূলক ভিডিও রয়েছে, যেগুলিতে মানুষকে উদ্দেশ্য প্রণোদিত, অ্যাকচুয়ালি মোটিভেশনাল ভিডিও, বাংলা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভিডিও, কিন্তু বর্তমানে কিছু ভিডিও রয়েছে যেগুলিতে ছেলেকে মেয়ের পিছনে লেলি দেওয়া হচ্ছে, হাউ টু সিডিউস, হাউ টু ইরেক্ট dash dash, how to seduce girl, how to seduce man, prank on road, dash dash prank, so dash related, sexual related ভিডিও, কাম উত্তেজক ভিডিওতে পরিপূর্ণ। কাম উত্তেজনায় বর্তমানে ভিডিওগুলিতে অত্যন্ত বেশি এমফাসাইজ করা হচ্ছে। সেডাকশন, লাস্ট, সেক্সিজম, এইগুলো থেকে আসছে, যেগুলো বিকৃত রূপ, মানুষের মধ্যে একটা মিথ্যে আবেগ, যার কোনো অস্তিত্ব হয়তো আমরা অনুভব করতে পারি, যা আমরা মিথ্যা তাকে সত্যিতে কনভার্ট করতে পারি, কিন্তু তা পুরোপুরি সত্যি কখনোই কনভার্ট হয় না। এগুলো এক ধরনের বিকৃত আবেগ,
এইগুলো নারীর প্রতি তৃপ্তি সকলেরই থাকে, কিন্তু তাকে যেভাবে রূপ দেওয়া হচ্ছে তা মোটেও একটা সৃষ্টিশীল বা সুখকর সমাজ কখনোই হতে পারে না। অ্যাকচুয়ালি নারী আর পুরুষের মধ্যে কিন্তু কোনো ভেদ নেই। কারণ কেন কি, নারীর যে শরীরের গঠন আর পুরুষের যে শরীরের গঠন তা সেম। বাকি যে আমাদের যেগুলো আমরা যেগুলো দেখি যে ব্রেস্ট, চেস্ট, এইগুলো কিছুটা, এইগুলো পুরোটাই ইনফ্লুয়েন্স হরমোনের উপর। হরমোন যেমন ভাবে যেখানে ইউজ হয়, সেখানে যেখানে যতটা আমাদের ছড়ায় সেই সেই বডি পার্টসের ডেভেলপমেন্ট ঠিক সেই ধরনের হয়। যেমন পেশি বাড়াচ্ছে টেস্টোস্টেরন হরমোনের সাহায্যে, এগুলো অ্যাড্রিনালিন হরমোন, পিটুইটারি থেকে যে হরমোনগুলো, অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন, থাইরয়েড হরমোন, এই যে হরমোনগুলির কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা কাজ রয়েছে। প্রত্যেকটা ইস্ট্রোজেন হরমোন শরীরকে নরম করতে সাহায্য করে, টেস্টোস্টেরন শরীরকে শক্ত করতে সাহায্য করে, জিটিএইচ গ্রোথ হরমোন, গোনাডোট্রপিক হরমোন গ্রোথ বাড়াতে সাহায্য করে। তো এই হরমোনগুলো যদি আমাদের ইনজেক্ট করে রক্তের সঙ্গে মেশানো হয়, তত সেই রকমই স্ট্রাকচার হবে। এবং বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে সেক্সুয়াল ট্রান্সফরমেশন, যেটা লিঙ্গ পরিবর্তন করতেও ইস্ট্রোজেন হরমোন ইউজ হচ্ছে, বা মেয়ে থেকে ছেলে হচ্ছে তখন টেস্টোস্টেরন তাদের প্রয়োজনীয় তাদের হরমোন ইউজ হচ্ছে। কাজে আমাদের যদি এই আকর্ষণের বিষয়ে যদি বলি, তবে পুরোটাই একটা ম্যান মেড একটা এবং হরমোন মেড একটা। হরমোনটা যেহেতু একটা ন্যাচারাল, তাই এটাকে ম্যান মেড নয়, এটা একটা ন্যাচারাল প্রসেস, অটোমেটিক প্রসেস। এবং এই লাস্ট মেয়ে, ছেলে, স্ত্রী, পুরুষ, নারী পুরুষ সকলেরই, শিশু, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ সকলেরই থাকে। তো এই লাস্টকে বা কাম একে কাজে লাগানো হয় অ্যাজ এ প্রোডাক্ট বর্তমান জেনারেশনে। কারণ এই একটা সেন্স যাকে ইউজ করে আমাদেরকে এনগেজ করে রাখা সম্ভব মোবাইলের স্ক্রিনের সাথে। কিন্তু আমরা পাশ্চাত্য দেশে দেখেছি বিভিন্ন যে খবরগুলো, যে জার্নালগুলো, এইগুলো, জার্নালটা খুব একটা ইম্পর্টেন্ট, সকলেরই আমি মনে করি এটা করছে, কিন্তু সকলের করা আরো বেশি করে ফলো করা উচিত, যারা করে না তাদের জন্য বলছি। তো এইগুলো বলে দেখতে পাই যে তারা কিন্তু এই ইনফরমেশনের দিক থেকে যথেষ্ট সিনসিয়ার। কোয়ালিটি অফ ইনফরমেশনে তারা যথেষ্ট অ্যাডভান্স আমাদের দিক থেকে। কারণ কি, আমাদের গ্রো করছে, আমাদের এই জাস্ট আমরা ইন্টারনেটের সঙ্গে পরিচিত হয়েছি গোটা ভারতবাসী হিসেবে 2014 সালে জিওর লঞ্চের পর থেকে। তার আগে যেটা ছিল ব্রডব্যান্ড, সেগুলো মুষ্টিমেয় কিছু শ্রেণীর মানুষের কাছেই ছিল, উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মধ্যে। কিন্তু আমাদের দেশে অধিকাংশই দরিদ্র শ্রেণীর অন্তর্গত। কিন্তু যদি আমরা সাউথের যে স্টেটগুলোতে দেখেছি, পড়েছি বা জেনেছি মিডিয়া থেকে, বা আমরা পাশে গেলেও আমরা জানতে পারবো যে সেখানে মানুষ কিন্তু অনেকটাই আমাদের থেকে ডেভেলপ। সেখানে বিড়ি, সিগারেট, সেগুলো তারা খায় না সহজে। তাদের খাওয়ার, তাদের কালচার, তাদের আমাদের থেকে অনেকটাই উন্নত।
অনেকটাই অ্যাডভান্স, অনেকটাই এগিয়ে আছে। তারা তাদের যে তারা ইন্টারনেটের সঙ্গে বহু বছর আগে থেকেই পরিচিত। ইন্টারনেটের সঙ্গে, শিক্ষার সঙ্গে, কোয়ালিটি অফ এডুকেশনে তারা আমাদের থেকে যথেষ্ট উন্নত, যদিও তারা দেখতে আমাদের থেকে গায়ের রং কালো, আমাদের গায়ের রং তাদের থেকে পরিষ্কার হওয়া সত্ত্বেও আমরা কিন্তু তাদের শিক্ষার দিক থেকে তাদের থেকে অনেকটাই পিছিয়ে, এবং তাদের মধ্যে যে কনফিডেন্স কালচার ওদের থেকে অনেকটাই এগিয়ে আছে।